তো দাবি আদায় না হলে কি আমরা ঘরে বসে থাকব? নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। একটি দলের উচ্চ পর্যায়ের একজন লিডার বললেন যে আমিও তো পিআর বুঝি না। 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়। দেশের জনগণ এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা পায়। সেই থেকে এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকল রাজনৈতিক দল, বর্তমান সরকার প্রচেষ্টা চালাচ্ছে। সেই প্রচেষ্টা করতে গিয়েও প্রতি পদে পদে আমরা হোঁচট খাচ্ছি, যার কারণে 19শে জুলাই আমরা 7 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমাবেশ করেছিলাম, যেটা মহাসমাবেশে রূপান্তরিত হয়েছিল। এর কিছুদিন পরে আবারও আমরা অনিশ্চয়তা লক্ষ্য করে 5 দফা দাবির ভিত্তিতে আন্দোলন করছি। রাজপথে এখন আমরা আছি। আমরা বলেছি যে নির্বাচন এবং আন্দোলন একসাথে চলবে। নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই সমস্ত দাবি দেওয়া আদায়ে আমরা রাজপথে সংগ্রাম অব্যাহত রাখব। একটি দল বলে যে সব আলোচনা টেবিলে রেখে জামাত ইসলামী আবার রাজপথে গেল কেন? তো দাবি আদায় না হলে কি আমরা ঘরে বসে থাকব? এই রকম অতীতে যেসব নির্বাচন হয়েছে সেসব নির্বাচনেও এইসব বড় দলগুলো আন্দোলন করেছে, নির্বাচনও করেছে, করে নাই? মনে আছে না আপনাদের? কত হরতাল তারা ডেকেছে, নির্বাচনের দিনে হরতাল ডেকেছে, নির্বাচন বয়কট করেছে। সুতরাং দাবি আদায় না হলে এভাবে আমাদেরকে আন্দোলন করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা এটা পরিষ্কার বলতে চাই, জুলাই সনদে স্বাক্ষরের পরে এটাকে যদি আইনি ভিত্তি দেয়া না হয় তাহলে এটা নিছক একটা সাদা কাগজের মতোই হবে, এটার কোনো মূল্য থাকবে না। আমরা বলেছি প্রধান উপদেষ্টা এই সনদ আদেশ দিয়ে এটাকে আইনি ভিত্তি দিবেন এবং এর উপরে গণভোট আয়োজন করবেন। নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। আমরা বলেছি সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি নিশ্চিত করতে হবে। একটি দল সব ধরনের সুযোগ সুবিধা নেবে আর অন্য রাজনৈতিক দলগুলো কোনো কিছুই তারা পাবে না, এই ধরনের হতে পারে না, এটা হতে দেয়া যাবে না। আমরা সংসদের উভয় কক্ষে পিআরের কথা বলেছি। উভয় কক্ষে পিআরের কথা যখন বলেছি তখন কেউ কেউ বলেছেন যে জনগণ পিআর বুঝে না, এবং একটি দলের উচ্চ পর্যায়ের একজন লিডার বললেন যে আমিও তো পিআর বুঝি না। কিন্তু উচ্চ কক্ষে যখন পিআর হয়ে গেল এখন আর ওনারা কোনো কথা বলেন না, তার মানে পিআর বুঝেন। উচ্চ কক্ষে তো পিআর মেনে নিলেন। সংসদে যত আসন পাবে যেই দল তার আনুপাতিক হারে উচ্চ কক্ষে সদস্য অন্তর্ভুক্ত হবে। তো এটা আপনারা বুঝলেন। আমরা বলছি যে এটা না, জনগণের ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদে সদস্য অন্তর্ভুক্ত হবে। তো এটা না বুঝার কি আছে? কারণ গত 54 বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই পদ্ধতিতে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার পায়নি। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংসদ গঠিত হয়েছে। যারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন তারাই সংসদে গিয়েছেন, আর যারা তাদের চেয়ে কম ভোট পেয়েছেন সেই ভোটগুলো পৌঁছে গিয়েছে, সেই ভোটগুলোর কোনো মূল্য দেয়নি। এই গণতন্ত্র, যেই গণতন্ত্রে সকল ভোটারের ভোটের মূল্য দিতে পারে না, এই ত্রুটিপূর্ণ গণতন্ত্র আমরা মানি না।
এই পদ্ধতি আমরা মানি না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটি ভোটের মূল্য হবে এবং ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদে যখন সদস্য যাবে তখন অধিকাংশ দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তারা এটার বিরোধিতা কেন করেন? যে গত 54 বছরে 3টা দল একক আধিপত্য বিস্তার করেছিল জাতীয় সংসদে, আর কাউকে তারা দেশ পরিচালনায় সুযোগ দেয়নি। যা ইচ্ছা তাই করেছে, দেশকে লুটে ফুটে খেয়েছে সবকিছু, বলার কেউ ছিল না সংসদে। এখন পিআর পদ্ধতিতে যদি অধিকাংশ রাজনৈতিক দল সংসদে যায় তাহলে তাদের এই দূরভিসন্ধি বাস্তবায়ন হবে না, তখন সংসদে জবাবদিহি করতে বাধ্য হবে তারা। সে কারণে তারা পিআর পদ্ধতি চায় না। আমরা এটা চাই। এটা বাস্তবায়ন হবে কি হবে না জানি না, তবে না হলেও যতদিন না হবে বাংলাদেশে আমরা এই পদ্ধতির পক্ষে জনমত তৈরি করে যাব ইনশাল্লাহ।